হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে ওয়ার টু রিসেন্টলি সিনেমাটা মুক্তি পেতে চলেছে, যেটা পরিচালনা করেছে আয়ান মুখার্জি। তা আজকে আয়ান মুখার্জিকে নিয়েই মূলত আলোচনা করব যে আয়ান মুখার্জি অ্যাকচুয়ালি কেপেবল পরিচালক কিনা এই টাইপের মাসি সিনেমা হ্যান্ডেল করার জন্য, সেই সব যাবতীয় বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তা দেখুন, এই ওয়ার টু এর যদি ট্রেলারটা নিয়ে কথা বলি, আমার সত্যি কথা বলতে গেলে খুব একটা এক্সপেকটেশন ছিল না ট্রেলারটার থেকে। এবং ট্রেলারটা যেহেতু আমার কোনো এক্সপেকটেশন ছিল না বলে আমার মাথা গরমও হয়নি যে ট্রেলারটা খুব খারাপ লেগেছে বা খুব যে দারুণ লেগেছে, সেটাও না। আমার ট্রেলারটা অ্যাভারেজ একটা ট্রেলার বলে মনে হয়েছে। কারণ দেখুন, এই টাইপের সিনেমা পরিচালনা করার জন্য একটা সার্টেন কাইন্ড অফ সেন্সিবল থাকা দরকার, যে কিভাবে হিরোকে এলিভেশন দেবো বা ভিলেনকে কিভাবে এলিভেশন দেবো। কারণ হিরোকেও যেইভাবে এলিভেট করতে হয়, ভিলেনকেও সেইভাবে এলিভেট করতে হয়। তাহলে কি অডিয়েন্স এইটা থেকে অ্যাট্রাক্ট হয় যে হ্যাঁ, হিরো ভিলেনের টাসেলটা খুব দুর্দান্ত হতে চলেছে। এবার আয়ান মুখার্জি ওয়ার টু এর আগে পরিচালনা কি করেছিল, যে ব্রহ্মাস্ত্রের মতন একটা সিনেমা পরিচালনা করেছে। তারপর তো তার আগে তো সে ওয়েক আপ সিড এবং ইয়ে জাওয়ানি হে দিওয়ানি এই টাইপের সিনেমা তো সে পরিচালনা করেছে। কিন্তু ব্রহ্মাস্ত্র সিনেমাটা যদি দেখে থাকি, ব্রহ্মাস্ত্র সিনেমাতে আমাদের ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে তিনি কাজ করেছেন। ভালো কথা। আমাদের ইন্ডিয়ান মাইথোলজিতে যেই দেবদেবীরা আছেন, তাদের অ্যাকচুয়ালি আমরা সুপার হিরো হিসাবেই কিন্তু দেখি। এবং সেই যতগুলো মাইথোলজি বেসড কাজ হয়েছে আমাদের ইন্ডিয়াতে, দেখবেন যে দেবদেবতাদেরকে কিন্তু একটা মানে ওখানটা সুপার হিরো কাইন্ড অফ ট্রিটমেন্ট কিন্তু করেছে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে ব্রহ্মাস্ত্র সিনেমাতে তো মাইথোলজির কোনো অংশ ছিল না। এবার তার থেকেও বড় কথা হচ্ছে, ওখানটায় যে হিরো এবং ভিলেন সেই যে টাসেলটা, সেটাও কিন্তু জমাতে কিন্তু পারেনি। এবং সেখানটা এলিভেটও কিন্তু করতে পারেনি কোনো ক্যারেক্টারকে। কারণ ওখানটা আলিয়া ভাট পুরো সিনেমা জুড়ে কি দেখেছি, শুধু শিবা 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 করে 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 চিল্লিয়ে গেছে। আর এদিকে রণবীর কাপুর নিজের যে পাওয়ারটা আছে, সেটা বুঝতে বুঝতেই সিনেমা ক্লাইম্যাক্স চলে এসছে। এবার ওখানটায় যেসব ক্যামিওগুলো ছিল, সেগুলো কোনো ইম্প্যাক্টফুল ছিল না, কারণ সেইগুলোকে সেইভাবে প্রেজেন্ট করা হয়নি। কারণ ওখানটায় যদি আরও মাসিভাবে জিনিসগুলোকে ট্রিটমেন্ট করা হতো, আজকে তেলেগু সিনেমা, কারণ তেলেগু সিনেমা সব থেকে এই মাসালা, এই মাস, এই জিনিসটাকে খুব সুন্দর করে পোর্ট্রে কিন্তু করতে পারে। তেলেগু সিনেমাতে তো মাইথোলজি বেসড অনেক কাজ সে হয়েছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে এটা যদি তেলেগু সিনেমা হতো, আজকে ব্রহ্মাস্ত্রা দেখতেন ওখানটা প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দর করে এলিভেট করতো। আমি এস রাজামৌলির কথা বলছি না, এমনি অন্যান্য যা সব পরিচালকরা আছে, তারা তো অনেকেই আছেন মাইথোলজি বেসড কাজ করেছে। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে যদি তারা যদি পরিচালনা করতো, ওই ক্যারেক্টারগুলোকে খুব সুন্দর করে এলিভেট কিন্তু করতে পারতো। এখানটায় যে শিবের যে অংশ এবং পার্বতীর যে অংশ, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, সেটাকে ঠিকঠাক করে পরিচালক মানে স্ট্যাবলিশটি কিন্তু করতে পারেনি। এবার আয়ান মুখার্জি যেই জিনিসটা, আয়ান মুখার্জি কি হচ্ছে, তিনি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আরবান একজন পরিচালক। মানে শহরের দর্শক কেন্দ্রিক একটা সে সিনেমাও কিন্তু খুব সুন্দর তৈরি করতে পারে। ওয়েক আপ সিট আমার সিনেমাটা খুবই দুর্দান্ত লাগে। ওখানটায় রণবীর কাপুরের ক্যারেক্টারটায় একটা বড়লোক বাবার ছেলে দেখানো হয়েছে, খুব রেকলেস একটা ক্যারেক্টার, কোনো কিছু পরোয়া করে না, যেহেতু বাবার আছে সে কেয়ারও করে না, কিছু না, খাচ্ছে দাচ্ছে ঘুরছে এইসব সে করে বেড়াচ্ছে, বন্ধুদের সাথে হাসি মজা করে বেড়াচ্ছে, এই করে বেড়াচ্ছে। কিন্তু তার রিয়েলাইজেশনটা কখন হচ্ছে, যখন তার জীবনে কঙ্কনা সেন শর্মা আসছে এবং তার মাধ্যমে সে একটা পারপাস খুঁজে পাচ্ছে জীবনের। সেটাও কিন্তু দেখবেন ইয়ে জাওয়ানি হে দিওয়ানি কাইন্ড অফ ওই গোত্রের মধ্যেই কিন্তু হাঁটে। ব্রহ্মাস্ত্রার মধ্যেও কিন্তু ওই ট্রোপটা ইউজ করার চেষ্টা করেছিল, যে আলিয়া ভাটের ক্যারেক্টারটার মাধ্যমে সে নিজেকে খুঁজে পাচ্ছে কোথাও গিয়ে। এবার ব্রহ্মাস্ত্রাতে সেটা পুরোপুরিভাবে ফেল্ড করে, কারণ ওই সিনেমাতে ওই জিনিসটা ডিমান্ডই করে না। এবার সেই জায়গার থেকে দাঁড়িয়ে আয়ান মুখার্জি যখন ইয়ে জাওয়ানি হে দিওয়ানি এবং ওয়েক আপ সিডের মতো সিনেমা সে যখন বানাচ্ছে এবং একটা মেয়ের ক্যারেক্টারের জন্য তার জীবনে একটা পারপাস বা গোল খুঁজে পাচ্ছে, সেই জিনিসগুলোকে কিন্তু আয়ান মুখার্জি খুব সুন্দর করে এলিভেট করতে পারে। এবং আমি দেখুন, আমি এটা ট্যাগ করে দিতে পারি না, মানে ট্যাগিয়ে দিই না যে একজন পরিচালক সে ওই আরবান সেন্ট্রিক সিনেমা বানাচ্ছে বলেই তাকে আরবান সিনেমাই বানাতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এবং আমি সেই ট্যাগিয়ে দেওয়ার ব্যাপারটাতেও আমি খুব খেলাম। কিন্তু আয়ান মুখার্জি সে ব্রহ্মাস্ত্রের মধ্যে যেটা করেছে, সেটাও পুরোপুরিভাবে ছড়িয়ে দিয়েছে, মানে ধ্যারিয়ে দিয়েছে বলতে গেলে। আর তার থেকেও বড় কথা, ওয়ার টু এর যে ট্রেলার বা টিজার যেইগুলো এসছে, যে প্রমোশনাল ম্যাটেরিয়ালগুলো, সেই জিনিসগুলোও কিন্তু দেখে এইটা ফিল হচ্ছে না যে হিরো ভিলেনের টাসেলটা খুব দুর্দান্তভাবে মানে জমবে।
সেটাও কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ব্রহ্মাস্ত্রের মধ্যে ভিজুয়ালস গুলো খুব সুন্দর ছিল, ভিজুয়ালি খুব দুর্দান্ত ছিল, বাট গল্প কিন্তু খুব জেনেরিক একটা গল্প ছিল এবং সেটাকেও মানে প্রেজেন্ট ঠিকঠাক করে করতে পারেনি এবং ইন্ডিয়ান মাইথোলজিটাকেও সেইভাবে প্রেজেন্ট কিন্তু করতে পারেনি। আমাদের দেবদেবী যারা আছে সিনেমার মধ্যে পোট্রে করার চেষ্টা করা হয়েছে, শিব পার্বতী, সেটাও ঠিকঠাক করে জমাতে কিন্তু সে পারেনি। আজকে আমি দেখুন, আজকে প্রিয়াদর্শনের মতন পরিচালক, সে একটা গারাম মাসালার মতনও সিনেমা সে বানাচ্ছে, আবার তেজের মতনও একটা সিনেমা বানাচ্ছে, আবার কিউকির মতন একটা খুব মানে এমনই একটা সিনেমা বানাচ্ছে যে মানুষকে কাঁদিয়ে দিচ্ছে কিউকির মতন সিনেমাতে। আবার তেজের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে একটা হস্টেজ থ্রিলার আমরা কাইন্ড অফ গল্প আমরা তেজের মধ্যে দেখতে পাচ্ছি। গারাম মাসালার মধ্যে কি দেখছি, একটা মানে অ্যাডাল্ট কমেডি সিনেমার মধ্যে রাখা হয়েছে, তার সাথে সাথে সিনেমাটার মধ্যে যে পুরো নেচারটা যে কমেডির নেচার সেটাও থ্রু আউট মেনটেন সে করেছে, বা হেরাফেরির মতন সিনেমাও সে পরিচালনা করেছে। আবার অন্যদিকে আমরা যদি হলিউডের দিকে তাকাই, স্টিভেন স্পিলবার্গ, সে একটা ওয়েস্ট সাইড স্টোরির মতনও সে সিনেমা একটা পরিচালনা করেছে, যেখানটা আমরা মূলত গল্প দেখতে পাচ্ছি একটা মিউজিক্যাল ড্রামা, ওয়েস্ট সাইড স্টোরিতে মিউজিক্যাল ড্রামা আমরা দেখতে পাচ্ছি। আবার অন্যদিকে ইটির মতন সে একটা সায়েন্স ফিকশন গল্পও কিন্তু সে বানাচ্ছে। সেটা আলাদা ব্যাপার যে ওটা বঙ্কুবাবুর বন্ধুর থেকে পুরোপুরি ঝাড়া, মানে কাইন্ড অফ যে ঝাড়াই আমি বলি, বাট সে যাই হোক, বাট সে তো একটা অ্যাটেম্প্ট করেছে এবং দুটোতেই কিন্তু সে সাকসেসফুল হয়েছে। এবং এরকম অসংখ্য সিনেমাও কিন্তু প্রিয়দর্শনও করেছে, স্টিভেন স্পিলবার্গও সে পরিচালনা করেছে, মানে নানা রকম জনরার সে কাজ করেছে। বাট এখানটা আয়ান মুখার্জি কিন্তু সে এই কাজগুলো দেখে একটা পুরোপুরিভাবে পরিষ্কার যে এই যে মানে এই টাইপের মাসি সিনেমা পরিচালনা করার জন্য আয়ান মুখার্জি সেই সেন্সিবিলিটিটা নেই। সে আরবান সিনেমা যতদিন বানাচ্ছে ততদিন অবধি ঠিক আছে, এইটা আমার ফিল হয়েছে কোথাও না কোথাও ওয়ার টু এর ট্রেলার দেখে। এবং আমি এটা নিজে মনে মনে ভাবছিলাম বলে আজকে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে বসলাম, নাহলে আমি বসতাম না। কিন্তু আজকে দেখুন, যদি ওয়ার টু যদি সিনেমাটা যদি খারাপ হয়ে যায় একবার, এবং জুনিয়র এনটিআরকে যদি সেইভাবে এলিভেট না করতে পারে আয়ান মুখার্জি, এবং মানে নর্থে তো ব্যাকল্যাশ খাবে হচ্ছে হিরো ভিলেনের টার্সেল যদি না জমাতে পারে, এবং ওয়ারের মতনই গল্পটা কাইন্ড অফ হতে চলেছে যে এখানটা রোগ এজেন্ট হয়ে গেছে আমাদের কাবিরের ক্যারেক্টারটা, তাকে হান্ট ডাউন করার জন্য আরেকটা এজেন্ট আসছে, যেটা আমরা ওয়ারের মধ্যে টাইগার শ্রফকে করতে দেখেছিলাম, যে রোগ এজেন্ট হয়ে গেছিলো কাবির এবং হান্ট ডাউন করতে আসছে খালিদের ক্যারেক্টারটা। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইটাও কাইন্ড অফ ওরকম ন্যারেটিভে হয়তো ক্লাইম্যাক্সে গিয়ে টুইস্টটা আলাদা হয়ে গেল। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে এইখানটায় এই একই রকম স্টোরি প্যাটার্নের জন্য কিন্তু আমাদের নর্থ সাইডে ভালো মতন ব্যাকল্যাশ খাবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে জুনিয়র এনটিআরকে সেইভাবে প্রেজেন্ট করতে পারছে না, এবং সাউথে কিন্তু এই ফ্যান্ডাম কালচারটা খুব বাজেভাবে কিন্তু চলে, এবং এই ফ্যান্ডাম কালচারটা যদি ঠিকঠাক করে প্রেজেন্ট না করতে, মানে সরি, জুনিয়র এনটিআরকে ঠিকঠাক করে যদি মানে প্রেজেন্ট না করতে পারে, এই সাউথের ফ্যান্সরা কিন্তু পুরো তুলোধনা করে ছেড়ে দেবে ওয়াইআরএফকে এবং তাদের স্পাই ইউনিভার্স, তার সাথে সাথে পরিচালককে পুরো তুলোধনা করে কিন্তু ছেড়ে দেবে, কারণ ওখানটা আলাদা লেভেলের ফ্যান্ডাম কালচার চলে। আমাদের এখানটায় নর্থ সাইডে বা আমাদের এই বাংলায় সেইভাবে ফ্যান্ডাম কালচার কিন্তু চলে না, ওদের ওখানটায় যেইভাবে চলে, এবং ওদের ওখানটায় বলতে গেলে কাইন্ড অফ টক্সিকও বলা যেতে পারে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখার যে কবিরের ক্যারেক্টারটা কিভাবে প্রেজেন্ট করে, কারণ আমার এই সিনেমার থেকে জিরো এক্সপেকটেশন আছে। কারণ দেখুন, এখানটায় যে ট্রেলারের মধ্যে যে ভিজুয়ালসগুলো দেখানো হয়েছে, ভিজুয়ালসগুলোও কিন্তু খুব একটা যে দারুণ সেটা কিন্তু নয়। আর ওয়াইআরএফ এর সিনেমা, এবার সে একটা রিনাউন্ড একটা প্রোডাকশন হাউস, বলিউডের সব থেকে বড় প্রোডাকশন হাউস তাকে বলা হয় বলিউডের। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক জায়গায় কিন্তু গ্রিন স্ক্রিনের কাজ কিন্তু বোঝা যাচ্ছে। আমি এই স্পাই ইউনিভার্সকে নিয়ে আলাদা একটা আমি ভিডিও তৈরি করব, সেপারেট একটা ভিডিও, যদি আপনারা চান তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন যে ওটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব কিনা এই স্পাই ইউনিভার্সকে নিয়ে। বাট আমি আপাতত হিসাবে এইটুকুনি বলতে পারি যে এই সিনেমাটা এখনও বেরায়নি, 14ই আগস্ট বেরাবে। আমি অবশ্যই সিনেমাটা হলে দেখতে যাব, হলে দেখে এসে আপনাদের সাথে তো রিভিউ অবশ্যই শেয়ার করব, এবং তখন যদি খারাপ লাগে এবং সিনেমাটা যদি খারাপ বেরায়, তখন কিন্তু সিনেমা মানে এই স্পাই ইউনিভার্সের ভবিষ্যৎ কোন দিকে যাবে সেটাই হচ্ছে সব থেকে বড় একটা ভাবার বিষয়। এবং আয়ান মুখার্জিকে ভেবে দেখা দরকার, সে কী টাইপের স্টোরি টেলিং অ্যাকচুয়ালি তো বলতে পারবে। আরবান সেন্ট্রিক স্টোরি টেলিংই আমার আই থিঙ্ক বেটার হবে, কারণ এই ব্রহ্মাস্ত্র বা ওয়ার টু এর ট্রেলার টিজার দেখে কিন্তু সেই ফিলটা কিন্তু পাচ্ছি না যে সে ক্যাপেবেলই নয় যে একটা মাসি কাইন্ড অফ প্রেজেন্টেশন হিরোদের বা সুপারস্টারদেরকে সে দেবে। এবার দেখার বাদবাকি কী হয়।
তা ওভারঅল আমার ওয়ার টু এর টিজারটা বলি বা ট্রেলারটা বলি, আমার খুব একটা যে ভালো লেগেছে বলতে পারবো না, অ্যাভারেজ বলবো ট্রেলারটা আমার লেগেছে। বাট দেখার বাদ বাকি 14ই আগস্ট সিনেমা বেরাচ্ছে, কি হয় এই সিনেমাটার ভবিষ্যৎ কি ওই দিনই ঠিক করে দেবে। ওআইআরএফ কন্টিনিউ করবে কি করবে না সেটাই হচ্ছে সব থেকে বড় দেখার এখন বিষয়। তাই এই ছিল আজকের ভিডিও ওভারঅল। তা আপনাদের এই ভিডিওটি কেমন কি লেগেছে সেটা নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা বাই।